ভারতীয় পণ্য বর্জন চলছে এবং চলবে। ফেরি করে বিক্রয় হচ্ছে ঋণ এবং সার্ফ এক্সেলের এই সকল পণ্যগুলো। এ বিষয়ে আরও বিস্তারিত আপনারা দেখতে পারবেন ভিডিওর মাঝে। আজকে একটি মহা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব। আপনারা বিভিন্ন দৃশ্যগুলো দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ ওই আলোচনাটি শুনতে থাকুন। আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে, আর এই সীমান্ত উত্তেজনা কিন্তু একদিন থামিয়ে দিয়েছিল বাংলাদেশের বিডিআররা, বর্তমানে যেটা বিজিবি নাম। বিডিআরের কথা বলা হচ্ছে যে বিডিআরের নাম নিশানা মুছে দেওয়া হয়েছিল 2009 সালের ফেব্রুয়ারি মাসে। খুব পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছিল। এই যেন 2001 সালে সেই প্রতিশোধ নিয়েছিল ভারতীয় বিএসএফ বাহিনী বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কিভাবে নির্মমভাবে বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে বলে এমনটি বিভিন্ন বিশ্লেষণ থেকে উঠে এসেছে। আমরা দেখছি যে বিবিসি বাংলা একটি সংবাদ প্রচার করেছে, তারা যে বড়াই গ্রামে যে যুদ্ধ ঘটেছিল সেখানে 16 জন ভারতীয় রক্ষী নিহত হয়। ভারতীয় রক্ষী মানে বুঝতেই পারছেন বিএসএফ কথা বলা হচ্ছে। দিনটি ছিল 2001 সালের 18 এপ্রিল। এই গ্রামে ঘটে যাওয়া বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের, যেটার বর্তমান বিজিবি, 2 জন সৈন্য নিহত হয়। বিডিআর ছিল শক্তিশালী, বাংলাদেশের বিজিবি সেখানে কিছুই না। দেখুন, বড়াই গ্রামে সীমান্তের অপর প্রান্তে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 18 এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে শেষ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে, অর্থাৎ ভারতের বিএসএফরা হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফের সদস্য। বাংলাদেশ সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামের এক ব্যক্তি। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। এখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি, বলেন সাইফুল ইসলাম লাল। দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এই খবর জানায়। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার, শত শত গুলি, চারিদিক থেকে গুলি। আমিও তখন অস্ত্র হাতে তুলে নিলাম। অর্থাৎ আপনার সাইফুল ইসলাম লালের কথা শুনছিলেন। তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখে আসেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন নামের এক ব্যক্তি, যিনি 2014 সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএসএফের প্রতিরোধ করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। এখানে একটি বিষয় জানিয়ে রাখা ভালো আপনাদের, বাংলাদেশের মাত্র 8 জন বিডিআর ভারতের 80 জনের বিএসএফের সঙ্গে যুদ্ধ করেছিল এবং 16 জন নিহতের কথা জানা গেলেও এর চেয়ে বেশি অর্থাৎ অধিক নিহত হয়েছিল সেদিন, এমনটাই বিডিআরের সদস্যরা বলেছেন। কিন্তু যে 16 জনের লাশ বাংলাদেশে পড়েছিল সেগুলো এই কাগজে কলমে লেখা হয়েছে, কিন্তু এর বাইরেও আরও অনেক বিএসএফকে গুলি করেছিল বাংলাদেশের বিডিআরেরা এবং তাদেরকে প্রতিরোধ করে হত্যা করেছিল। বর্তমানে সেই বিডিআরের খুবই প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, কেন সেদিন রোমারিতে আক্রমণ হয়েছিল? কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান 2012 সালে তিনি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। আপনারা যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের কথা শুনলেন, এই ফজলুর রহমানের মতন বীর সন্তানরা একজন সিংহ পুরুষ বাংলাদেশের বুকে বারবার ফিরে আসুক, এমনটি চান বাংলাদেশের আপামর জনগণ। তো মূল কাহিনী শুনুন। 2012 সালে তিনি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছিলেন যে সিলেটের পদুয়াতে মূলত এই ঘটনার সূত্রপাত ঘটেছিল। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফের একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে রেখেছিল তারা। সিলেটের পদুয়ার বিএসএফের সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আর একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। আমরা পদুয়াতে যাই এবং সেখানে 3টা ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। আমরা পদুয়া দখল করে নিয়েছি।
অর্থাৎ বাংলাদেশের বিডিআরের সাথে তখন বিএসএফ বাহিনী যুদ্ধ করে পারেনি। তারা 70 জনের একটি দল বাংলাদেশের বিডিআরের কাছে সারেন্ডার করেছিল। তিনি বলেন, পড়ুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রমারি সীমান্তের বড়ই বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, সেদিন যে তারা সিলেটে পরাজিত হয়েছিল পদুয়াতে, সেই প্রতিশোধ নিতে কুড়িগ্রামের রমারিতে আঘাত এনেছিল বিএসএফ বাহিনী, কিন্তু তার ফলাফল কিন্তু তারা ভালোভাবেই টের পেয়েছে। রোমারি সংঘাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রে ছবি প্রকাশিত হয়। একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাসের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই ছবি ভারতে সাংঘাতিক ক্ষোভের সঞ্চার করেছিল। 2001 সালের 7 মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এটা এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারত সম্পর্ককে ভবিষ্যতে তাড়িয়ে বেড়াবে। তারই কি ফল এখন বর্তমান বাংলাদেশ ভারত সীমান্ত চলছে। ঘটনার 2 দিন পরে বাংলাদেশের ভেতরে নিহত 16 জন বিএসএফের সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। নানান তালবাহানার পর তারা সেই সৈন্যগুলো নিতে চেয়েছিল, কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। বিএসএফের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে 2001 সালের 20 এপ্রিল ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিডিআর যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সে সংকটের সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো বিএসএফ গ্রহণ করে। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব কামাল পান্ডেকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 8 জন সৈন্যকে একেবারে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এই ঘটনাকে একটি বর্বর হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে ভারতের পররাষ্ট্র সচিব। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশের সৈন্যরা আত্মরক্ষার্থে গুলি করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন জানেন আপনারা? সেই 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, আর এই শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই 16 জন বিএসএফকে হত্যা করা হয়েছিল। তখন এই উদ্ধততা দেখিয়েছিল কে? আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, অবসরপ্রাপ্ত সেই জেনারেল ফজলুর রহমান, যার ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশমাতৃকার টানে সর্বোচ্চ চেষ্টা করেছেন দেশের অখণ্ডতা বজায় রাখতে। তাই তো সেদিন ভারতের এই চাটুকারিতা, দালালি, তাদের কাছে নতজানু হওয়া, এগুলো তিনি পছন্দ করতেন না। এই ফজলুর রহমান, তাই তো তিনি বীর সিংহ উপাধিতে ভূষিত হয়েছেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বলেন, সেই ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই। অনেকে বলেন শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলার জন্য আমি নাকি এটা করেছিলাম। কেউ কেউ বলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে গণ্ডগোল সৃষ্টির জন্য আমি এটা করেছিলাম, কিন্তু নয়। জেনারেল রহমান বলেন, আপনারাই বিচার করুন, বর্ডারে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বেই আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না। বর্তমানে যেভাবে আপোষ করছেন আমাদের বিজিবির ভাইয়েরা, তখন কিন্তু এই আপোষটা করতো না। তাই তো বাংলাদেশকে তারা চোখ রাঙানোর সাহস পেত না। তো বাংলার ঘরে আবারও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের মতন এমন বীর সন্তানরা জন্মগ্রহণ করুক।